ওয়েলকাম ওয়েলকাম টু আটা 24/7 WBCS টপার চ্যানেল। তোমাদের প্রত্যেককে স্বাগতম আজকের সেশনে। আজকের সেশন কিন্তু অ্যানথ্রোপোলজি অপশনাল সেশন। সেখানে আমরা আলোচনা করতে চলেছি টোটাল জজবানি সিস্টেম এবং ইন্ডিয়ান সোসাইটি, অর্থাৎ জজবানি প্রথা এবং ভারতীয় সমাজের যে সম্পূর্ণ রূপ, সেটা নিয়ে কিন্তু আজকের ডিসকাশন থাকবে। এবং এটা তোমাদের কিন্তু পরীক্ষাতেও ভীষণভাবে এসে থাকে। তো সেই কারণে আজকের এই ডিসকাশন। তোমরা জানো যে এই সেশনগুলোতে আমরা যেগুলো নিয়ে আলোচনা করি সেগুলো কিন্তু এক্সামে আসার মতো টপিকগুলো নিয়ে ডিসকাশন হয়ে থাকে তোমাদের সাথে। তো তার আগে সবাই জানিয়ে দিও যে সব কিছু ওকে কিনা। এবং আজকের ক্লাসের টপিকটা, যদি তোমরা এর পিপিটি বা পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই জানিও, আমি কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো কিভাবে পাবে, কোথায় পাবে, ক্লাসগুলো আস্তে আস্তে চলুক বা আমরা মানে এগোই, তারপরে তোমাদের সবটা জানিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, অনেকেই ডেসক্রিপশন বক্স থেকে খুঁজতে চাও, বা ডেসক্রিপশন বক্সে তোমরা চাও যে ওখানে পিডিএফ বা পিপিটি থাকুক, ওখানে থাকছে না। কোথায় থাকছে, কি থাকছে, আমরা আপকামিং যখন ক্লাসটা এগোচ্ছে আস্তে আস্তে বলে দিচ্ছি। ওকে, তো চলো ক্লাসটা শুরু করে দেওয়া যাক। তো আমরা যে বিষয়টা নিয়ে ফার্স্টে আলোচনা করতে চলেছি সেটা দেখতেই পাচ্ছ, যে অপশনাল অ্যানথ্রোপোলজির তোমাদের এই টপিক জজবানি প্রথা। তো জজবানি প্রথাকে অনেকেই জজবানি প্রথা বলতে প্রথমেই মনে করো যে ওই ব্রাহ্মণ্য ধর্মের সাথে কোথাও রিলেটেড ব্যাপার স্যাপার রয়েছে। তো সবটাই কি সেটা, সেটা কিন্তু আমরা জানবো। তো তার আগে প্রতিদিনের মতো মোটিভেশনাল কোট, যেটা হচ্ছে স্মার্ট পিপল লার্ন ফ্রম এভরিথিং অ্যান্ড এভরিওয়ান, অ্যান্ড অ্যাভারেজ পিপল ফ্রম দেয়ার এক্সপিরিয়েন্সেস, অ্যান্ড স্টুপিড পিপল অলরেডি হ্যাভ অল দ্য অ্যান্সার। এটা সক্রেটিসের বিখ্যাত উক্তি। তো সবাই মনে রেখো, এই ধরনের যে মোটিভেশনাল কোডগুলো, সেটা নট অনলি ফর মি, মানে আমার সাইড থেকেই সবসময় দেওয়া দিই, সেগুলোই শুধু নয়, অন্যান্য স্যার ম্যাডামরা যেগুলো দেন সেগুলো যদি পারো একটুখানি জট ডাউন করে রেখে দিও, বা তোমাদের কাছে তোমরা যে নোটবুক বা ডায়েরিতে লেখো সেখানে লিখে রেখো, সেটা কিন্তু তোমাদেরই ভীষণভাবে হেল্প করে দেবে ডিসক্রিপটিভ রাইটিংয়ের ক্ষেত্রে। কারণ সেখানে কিন্তু তোমরা জানো যে এই ধরনের মোটিভেশনাল কোড দিয়ে যদি স্টার্ট করতে পারো, তোমাদের রাইটিং স্কিলটাও কিন্তু মানে ভালোভাবে সেটা গ্র্যান্টেড হয়, এটাই। তো তোমাদেরকে জানিয়ে রাখি যে আট 24/7-এর সমস্ত প্রোডাক্টের উপরে আজকে কিন্তু চলছে ফ্ল্যাট 12% অফ। তোমরা যারা নিতে চাও ইমিডিয়েট নিয়ে নিও। নেওয়ার সময়তে অবশ্যই হবে কোড Y327 ইউজ করতে ভুলো না। আর নেবে কোথা থেকে? দেখো, আড্ডা 24/7-এর দুটো জায়গা আছে, তো আমি সবসময় প্রেফারেন্স দিই বা হচ্ছে অ্যাপস থেকে নেওয়ার। বিকজ অফ অ্যাপস থেকে নিলে তুমি দুটো সুবিধা পাবে। এক হচ্ছে এই কোড যে ইউজ করবে অ্যাপসে গিয়ে, অর্থাৎ Y327 ইউজ করলে তুমি কিন্তু পাচ্ছ 12% অফ। তার সাথে সাথে তুমি অ্যাপস থেকে নিলে আর একটা সুবিধাও পাবে, অ্যাপসে কিন্তু কয়েন ইউজ করতে পারবে। কয়েন ইউজ করলে তুমি কিন্তু আরও কিছু অফ পাবে। কতটা পাবে সেটা আমি বলতে পারবো না, বা আমরা কেউই বলতে পারবো না, সেটা তুমি জানো। বিকজ অফ তুমি দেখতে পাবে, তুমি যে ক্লাসগুলো করছো বা ক্লাসগুলো দেখছো তুমি বা তোমরা, তো সেই ক্লাসগুলোর ওপরেই কিন্তু তুমি কয়েনটা আর্ন করছো, সেইটা ওখানে ডিডাকশন হয়ে যাবে। সেটা কত হচ্ছে সেটা তোমার কয়েন কতটা জমেছে তার উপর ডিপেন্ড করছে। তো অ্যাপসে গেলে এই সুবিধাটাও পাবে। কোড ইউজ করার পরে কয়েন ইউজ করলে, কোড ইউজ করে তোমার 12% অফ হচ্ছে, তারপরে কয়েন ইউজ করলে আরও কিন্তু কিছু অফ হয়ে যাবে। এবার এর পাশাপাশি বলবো যে তোমরা কিন্তু আড্ডা 24/7-এর যে ওয়েবসাইট আছে, অর্থাৎ www.adda247.com, সেখান থেকেও কিন্তু নিতে পারো। তবে হ্যাঁ, ওখানে কিন্তু কয়েন ইউজ করার স্পেসটা থাকছে না। সো সেই কারণে অ্যাপস ইউজ করাটাই বেটার। জাস্ট গুগল প্লে স্টোরে যাও, আড্ডা 24/7 লেখো, অ্যাপসটা নামিয়ে নাও, দিয়ে তোমাদের সামনে যেই ওপেন হবে অ্যাপসটা, সেখান থেকে তুমি দেখতে পাবে যে লেখা আসছে ওয়েস্ট বেঙ্গল বলে, অনেকগুলো অপশন থাকবে। আড্ডা 24/7 ব্যাংকার্স আড্ডা, এভরিথিং সব থাকছে। তার নিচে তুমি দেখবে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল। তো সেখানে ক্লিক করলে তুমি একটা অপশন পাবে স্টোর বলে। সেই স্টোরে গিয়ে তুমি যে প্রোডাক্টটা নিতে চাও, সেটা টেস্ট সিরিজ হোক, ইবুক হোক, বা আমাদের দুটো বুক লঞ্চ করেছে, সেই দুটো বুকের মানে তোমার যদি দুটোই চাই, দুটো বা যা খুশি সব নিলেই কিন্তু তুমি এই কোডটা যে ইউজ করবে তখন কিন্তু 12% অফ পাবে। আর ওখানে যে কোডটা লেখা আছে সেটা ইউজ করলে কিন্তু অনলি 10% অফ পাবে। ওখানে দেখবে অনেক সময় উইন হ্যাপি এইরকম কোড দেওয়া থাকে, তো সেটা ইউজ করলে কিন্তু অনলি 10% অফ পাবে। তো তোমাদেরকে বলে রাখি, আটা 24/7-এর এই বইটা, এটা কিন্তু বেঙ্গলি জিকে বুক ফর ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গ রিলেটেড। আগের যে বইটা লঞ্চ হয়েছিল সেটা ছিল কমপ্লিট মানে জেনারেল স্টাডিজের বই, বাট এই বইটা কিন্তু পশ্চিমবঙ্গ রিলেটেড বই। পশ্চিমবঙ্গের খুঁটিনাটি সব কিন্তু রয়েছে ডিসক্রিপটিভ অ্যাজ ওয়েল অ্যাজ এমসিকিউ প্যাটার্নে।
তো যারা যারা নিতে চাইছো দেরি না করে অবশ্যই নিয়ে নাও, এবং ফার্স্ট 500 বা 500 জনকে কিন্তু যারা যারা নেবে তাদেরকে কিন্তু একটা স্পেশাল অফার দেওয়া হবে। সেটা হচ্ছে এরা কিন্তু 299 টাকায় পেয়ে যাবে বইটা উইদাউট এনি ডেলিভারি চার্জ। তো এর জন্য কি করতে হবে, জাস্ট কোড Y327 ইউজ করে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। এটা তোমাদের যে কোনো প্রিলিমিনারি মেন্স বলো বা পিটি মানে ইন্টারভিউয়ের ক্ষেত্রেও কিন্তু ইকুয়ালি হেল্প করে দেবে। ওয়েস্ট বেঙ্গলের ডিটেলটা কিন্তু এখানে রয়েছে, একদম সম্পূর্ণ বাংলা ভাষার বই। তো যারা যারা চাইছো অবশ্যই ভাবে নিয়ে নিতে পারো। ওকে, তো চলো আজকের টপিকে চলে আসা যাক। আজকের টপিক তো জজ মানি সিস্টেম দেখতেই পাচ্ছ, এবং তার যে বৈশিষ্ট্য সেটা নিয়ে আলোচনা কিন্তু থাকছে। তো দেখো, যজমানি প্রথা এই বিষয়টা যদি আমরা দেখি, তো গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড হিসেবে কিন্তু যজমানি প্রথাটা পরিগণিত হয়, এবং এটি সমাজের অর্থনৈতিক প্রণালীর অবিচ্ছেদ্য অঙ্গ, এবং এটি ঐতিহ্যগতভাবে পেশাগত দায়বদ্ধতা কিন্তু বহাল থাকে। ব্যাপারটা কি, দেখো আমাদের যজমানি যে সিস্টেমটা, এটা আমাদের গ্রামীণ অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বর্তমান সময়ে এই যজমানি সিস্টেম আমরা খুব একটা দেখি না। এই যজমানি সিস্টেমটা আমরা যদি আজ থেকে 40 ইয়ার্স আগে বা এরকম সময় চলে যায়, 40 or 50 ইয়ার্স আগে, সেখানে কিন্তু এই প্রথাটা ভীষণভাবে রয়েছে। প্রথাটা কি না, প্রথাটা হচ্ছে যে একটা শ্রেণী বা একটা সেকশন যারা কিনা গ্রামে থাকা আর একটা সেকশনকে সমস্ত রকমের পরিষেবা প্রদান করছে। সেটা বিভিন্ন ধরনের পরিষেবা, তার পার্সপেক্টিভে আজকে আমাদের কেউ পরিষেবা দিলে আমরা কি দিই, তার পার্সপেক্টিভে আমরা দিই হচ্ছে মানি দিই, তাই তো। তো সেই সময়ে দাঁড়িয়ে কিন্তু অর্থটা দেওয়া হতো না, অর্থের পরিবর্তে বিভিন্ন জিনিসপত্র, সেটা হতে পারে তোমার ডেলি নিডসের মধ্যে চাল ডাল এগুলো দেওয়া হতো, বা ধরো কাপড় জামা দেওয়া হতো। এবং যারা এই পরিষেবাটা দিতেন তারা কিন্তু বংশ পরম্পরা দিতেন, এবং তাদের যদি কোনো কোনো রকম সমস্যা হতো তারা কিন্তু যাদের পরিষেবা দিচ্ছেন তাদের কাছে এসে বলতেন, তাদের জিনিসটাকে রিভিল করতেন। তো তার পরিবর্তে যাদের পরিষেবা দিচ্ছে তারা কিন্তু হেল্পও করতো যারা পরিষেবা দিচ্ছে তাদেরকে। তো বারে বারেই যারা পরিষেবা দিচ্ছে, যাদের পরিষেবা দিচ্ছে, এটা না বলে একটা সুন্দর টার্ম আছে, ইউজ করতে পারো, যেটা হচ্ছে বলা হয় জজমান। জজমান কারা না, জজমান হচ্ছে তারা যারা এই পরিষেবাটা গ্রহণ করছে, মানে যাদেরকে পরিষেবা দেওয়া হচ্ছে, ঠিক আছে, দে আর দ্য জজমান। অবশ্যই এই শব্দটা সংস্কৃত শব্দ থেকেই এসছে, যজমান থেকে। আর যারা পরিষেবা দিচ্ছে মানে প্রদান করছে তাদেরকে বলা হয় হচ্ছে কামিন, ঠিক আছে, বলা হয় কামিন। তাহলে কামিনরা পরিষেবা দেয় আর যজমানরা পরিষেবা নেয়। ওকে, তো দ্যাট ইজ আ কনসেপ্ট অফ জাজ মানি সিস্টেম, মানে বেসিক কনসেপ্ট। এবং এই কনসেপ্টটা গ্রামীণ অর্থনীতির একটি জাতি প্রথার সঙ্গেও কিন্তু অঙ্গাঙ্গিভাবে যুক্ত। গ্রামীণ অর্থনীতিতে জাতি প্রথা আছে তার সাথে জড়িত। কি করে, কামিনরা তো মানে অর্থের পরিবর্তে বিভিন্ন কিছু পাচ্ছে, এবং জজমানরা তাদেরকে হেল্প করছে। সো এই তো, তাহলে এখানে জাতি প্রথার সম্পর্ক কোথায়? তো বেসিক্যালি, সরি, ডোন্ট মাইন্ড প্লিজ। তো বেসিক্যালি দেখা যায় কি, যে যজমান যারা হন বা যজমানরা, এরা কিন্তু সমাজের উচ্চবিত্ত শ্রেণী সাধারণভাবে। এটা অর্থনৈতিক দিক থেকে এবং জাতিগত দিক থেকে। একটা সময় তো জানোই, আজ থেকে 40-50 বছর আগে আমাদের গ্রামগুলোতে, 40-50 কেন, তারও বেশ কিছুদিন মানে দীর্ঘদিন ধরে কিন্তু গ্রামগুলোতে কি দেখা যায় না, জাতি প্রথা, এই ব্যাপারগুলো, ধর্ম, এগুলোর উপরে কিন্তু খুব রিজিড বা খুব বাইকট এই সমস্ত সেকশন থেকে, এই সমস্ত দিকগুলো দিয়ে ভারতীয় গ্রামগুলো। তো ভারতীয় গ্রামগুলো যেগুলো এই জায়গাটায় জাতি প্রথার দিক থেকে ভীষণভাবে দৃঢ়তা প্রদান করে বা দৃঢ়তা দেখায়, তো সেখানে দেখা যাচ্ছে এই যজমানরা সাধারণভাবে উচ্চবিত্ত, মানে হাই কাস্ট তাদের রয়েছে, প্লাস তারা কিন্তু রিচেস্ট, দুটোই হতো। তখনকার দিনে বেশিরভাগরাই যারা উচ্চবিত্ত তারাই কিন্তু রিচেস্ট হতো, এটা মোস্ট অফ দ্য কেস। আর জজ যারা হচ্ছে কামিন, মানে যারা পরিষেবা দিত এদেরকে, তারা সো কল্ড সাধারণভাবে লো কাস্ট, খুব কম ক্ষেত্রে হাই কাস্ট দেখা যেত, প্লাস পোর্স, মানে পুয়ারেস্ট বলা যায়। এটা কিন্তু ছিল সেই সময় দাঁড়িয়ে, বুঝতেই পারছো কনসেপ্টটা। তাহলে যজমানরা হচ্ছে হাই কাস্ট অ্যান্ড রিচেস্ট, আর কামিনরা যারা তারা হচ্ছে
লো কাস্ট অ্যান্ড পোরেস্ট বলা ঠিক নয়, পোর বলাটাই ঠিক, মানে গরিব। এই কিন্তু কনসেপ্ট ছিল, বা এই হচ্ছে যজমানি প্রথার বেসিক কনসেপ্ট। তো চলো আগে আগে দেখি আর কি আছে। তো এখানে যজমানি সিস্টেম বা প্রথাতে উচ্চ শ্রেণীর জমি জমা সম্পন্ন জাতিরা কাঠুরে, ধোপা, কুমোর প্রভৃতির কাছ থেকে সেবা বা উৎপাদিত দ্রব্য পায়। এই যে বললাম যজমানি প্রথাতে যারা হচ্ছে যজমান তারা হচ্ছে উচ্চ শ্রেণীর, এবং এরা অবশ্যই ভাবে ধনী, মানে রিচেস্ট পার্সন, কিন্তু জমি জমা সম্পন্ন। তখনকার দিনে জমি গরু এগুলো যাদের কাছে থাকতো তারাই হচ্ছে সমাজের উচ্চবিত্ত শ্রেণী, তোমরা জানো। কারণ এগুলো দিয়েই তো অর্থনীতিটা গ্রো আপ করতো সেই সময় গ্রামীণ অর্থনীতিতে। এখনকার দিনে তো সবসময় তা করে না, তবে হ্যাঁ জমি জমা যারা আছে সে তো বড় লোক অবশ্যই ভাবে, সে তো ধনী অবশ্যই ভাবে, তাই না? এরা কাদের কাছ থেকে হেল্প পেত? পেত হচ্ছে কাঠুরে, ধোপা, কুমোর এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে কিন্তু হেল্পটা গ্রহণ করতো বা সাহায্যটা গ্রহণ করতো। তো এই যে এদের কাছ থেকে নিত, তো যাদের কাছ থেকে সেবা পায় তাদের একটু আগেই বলেছি কামিন বলা হয়, মানে এই কুমোর, কামার, ধোপা এরা হচ্ছে কামিন ছিল। আর যারা সেবা গ্রহণ করত অর্থাৎ উচ্চবিত্ত সেকশন তারাকে বলা হতো কি? যজমান। ওকে, এটুকু আশা করি ক্লিয়ার তোমাদের কাছে। তো এই যে কুমোর, ধোপা বা কাঠুরে যাই হোক না কেন, যারা সেবাটা প্রদান করত, এইটা কিন্তু ছিল বংশ পরম্পরায়। এমন মানে ধরো ধোপার ছেলে ধোপাই হতো, তখনকার দিনে তো ওই কাস্ট এবং ক্লাস দুটোই কিন্তু মানে বংশ পরম্পরা বজায় রাখতো। পরবর্তীকালে এসে দেখা যাচ্ছে যে আজকে কাঠুরের ছেলে চাকরি করছে বা চাকুরির ছেলে কাঠুরের কাজ করছে, এগুলো হচ্ছে, কিন্তু সেই সময় দাঁড়িয়ে কিন্তু এরকম কোনো ব্যাপার ছিল না, যে মানে এরকম ব্যাপারটা ছিলই না সেই সময়, কিন্তু বংশ পরম্পরা ব্যাপারটা ছিল। ধোপার ছেলে ধোপাই হবে, কুমোরের ছেলে কুমোরই হবে, এটা একদম অবশ্যম্ভাবী ব্যাপার, মানে এ নিয়ে কোনো ডাউট ছিল না। তো সেক্ষেত্রে দেখা যেত যে যজমানের বাড়িতে কিন্তু এরা বংশ পরম্পরায় যজমান কামিনগিরি করে যেত বা কামিনের কাজটা করে যেত। ধোপা, তার সে হয়তো কোনো কারণে বৃদ্ধ হলেন, মারা গেলেন, তার ছেলে তিনিও ধোপা, তিনি ওই যজমানের বাড়িতে কিন্তু বংশ পরম্পরায় কাজ করে যাচ্ছেন। তো এই কনসেপ্টটা কিন্তু দীর্ঘদিন বজায় ছিল, বহাল ছিল। এবং এক্ষেত্রে কামিনরা কিন্তু মনে রাখবে কখনোই নগদ অর্থ সবসময়তে পেত না। হ্যাঁ দরকার অদরকারে তো ঠিক আছে, কিন্তু ইন মানে সাধারণ ইন জেনারেল সেন্স সবসময় যে নগদ অর্থ নিত তার কাজের পরিমায় সেটা কিন্তু নয়। কোনো সময় খাবার খেত বা খাবার দিয়ে তার ওটা হতো, কোনো সময় বললাম যে জামা জুতো এগুলো, কোনো সময় হয়তো ডেইলি নিডস চাল ডাল তেল এগুলো পেত। তো এটা যজমানদের উপর ডিপেন্ড করতো, তবে যজমানরা কিন্তু এদেরকে ভীষণভাবে ভালোবাসতো। সো এই যে এই যজমানি সিস্টেম এর সংজ্ঞা দিতে গিয়ে এন.এস রেড্ডি কি বলছেন? দ্য সার্ভিস রিলেশনস হুইচ আর গভর্নড বাই আ হেরিডিটারি টেনিওর আর কল্ড যজমানি প্রজা রিলেশন। অ্যান্ড এই যে কনসেপ্ট, যে সার্ভিস, যে আমাদের পরিষেবা প্রদানটা, পরিষেবা প্রদানের যে সম্পর্ক, হুইচ আর গভর্নড বাই আ হেরিডিটারি টেনিওর আর কল্ড জাজমান প্রজা রিলেশন, এবং কামিনদেরকে বলা হতো প্রজা, মানে যারা কামিন তারাই হচ্ছে এই প্রজা। ওকে, অ্যান্ড যজমানি প্রথা সম্বন্ধে প্রথম সুবিস্তৃত আলোচনা করেন উইলিয়াম এইচ হুইসার 1967 সালে। এবং উইলিয়াম এইচ হুইসার বা ওয়াইজার যাই বলো না কেন, তিনি কি বলছেন? যজমানি সিস্টেম সার্ভিস টু মেনটেন দ্য ইন্ডিয়ান ভিলেজ অ্যাজ আ সেলফ সাফিসিয়েন্ট কমিউনিটি, মানে আত্মসন্তুষ্টিপূর্ণ কমিউনিটি কিন্তু বলা হতো ভারতীয় গ্রামের ক্ষেত্রে, এই যে টেবিলটা তৈরি হয় যজমানি সিস্টেমের মাধ্যমে। তো এই কনসেপ্টের ক্ষেত্রে একটা কথা মনে রাখবে, যখন তুমি বাংলায় লিখছো, এটা কিন্তু অনেকের একটা কোয়ারিজ থাকে যে বাংলা না ইংলিশ কোনটায় লিখলে বেশি নাম্বার পাবে। অনেকে তো ডাইরেক্ট ভেবেই বসো ইংলিশে লিখলে বেশি নাম্বার পাবে, বাংলায় লিখলে নাম্বার পাবে না। এরকম কোনো ব্যাপার নেই, তুমি যে ভাষাতেই লেখো, যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করো, সেই ল্যাঙ্গুয়েজে যদি তুমি প্রপারভাবে তোমার যে রিপ্রেজেন্টেশন, যেটা তোমাকে জানতে চাওয়া যে প্রশ্নটা করা সেটা যদি দিতে পারো, অবভিয়াস নাম্বার পাবে, এখানে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আর এক্ষেত্রে আরেকটা কথা বলি, যে বাংলায় লিখতে লিখতে আবার অনেকের প্রশ্ন আসে, একদমই তাই, এটা একদম মেনশন করে দেওয়া থাকে যে বাংলা ভাষায় লিখলে বাংলা ভাষাতেই লিখতে পারো, ইংলিশে লিখলে তুমি ইংলিশে লিখবে সম্পূর্ণ। তাহলে কি বাংলার মধ্যে যে এনএস রেডি টার্মটা দিয়েছি বা এই যে ইংলিশ কোডগুলো দিয়েছি এগুলো কি ইউজ করতে পারবো না পারবো না, নাকি করবোই না? এটা একদম নয়, তুমি করতেই পারো, এবং আমি বলবো সেটাই করো, ইংলিশটাতেই এই কোডগুলো ইউজ করো, কারোর কোনো উক্তি থাকলে, কারণ
উক্তিটা যখন দিয়েছেন সেটাকে তুমি যদি বাংলায় কনভার্ট করতে চাও তাহলে কিন্তু সেটা তার উক্তি থাকছে না, সেটা তোমার মতো করে তুমি তাকে রিপ্রেজেন্ট করছো। সো এটা কখনোই বাধা দেয় না। এবং নামের ক্ষেত্রে উইলিয়াম এইচ উইসার এটা তুমি লিখতেই পারো হর্ষই হস্যু লয় হস্যি অন্তস্থ আকার ম লিখতে পারো, কিন্তু সেটার থেকে এরকম দিলেও কোনো অসুবিধা এক্ষেত্রে নেই, এটুকু তোমাকে অ্যাসিওরেন্স দিতে পারি। ঠিক আছে, যারা বাংলায় লিখছো, আমি তোমাদের দেখবে মাঝে মাঝে বাংলা এবং এরপরের ক্লাসগুলো কিছু ইংলিশে থাকে, মানে ওই সপ্তাহের মধ্যে দুটো বাংলা একটা ইংলিশ বা দুটো ইংলিশ একটা বাংলা এভাবে আনি, কারণ তোমরা রিলেট করতে পারো যে কোশ্চেন আসলে কোন ভাষায় হয় এবং মেন কথা আমাকে কোন ভাষায় লিখতে হবে। তো এটা আবারও বলছি, বাংলা ইংলিশ এরকম কোনো ব্যাপার নেই, তুমি যে ভাষায় কমফোর্টেবল তুমি সেই ভাষাতেই লিখতে পারো। তবে হ্যাঁ, লেখার ক্ষেত্রে যেন কন্টেন্ট মানে কন্টেন্টের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই যেন প্রমিনেন্ট থাকে, তাহলে কিন্তু অবভিয়াসলি নাম্বার আসবে। আচ্ছা, এই প্রসঙ্গে আবার হ্যারল্ড গোল্ড বর্ণনা করছেন কি, বা তিনি বলছেন যেটা, যে জজমানি সিস্টেম অ্যাজ ইন্টার ফ্যামিলিয়ার ইন্টারকাস্ট রিলেশনশিপ, এটা কিন্তু একটা পারিবারিক এবং আন্তঃজাতিমূলক সম্পর্ক pertaining to the patterning of superordinate relationship between patrons and supplier of services। তো যারা সার্ভিস প্রোভাইডার বা সাপ্লায়ার এবং যারা সার্ভিস গ্রহণ করছে প্যাট্রন, তাদের মধ্যে এই সম্পর্কটা কিন্তু সুপার অর্ডিনেটিং সম্পর্ক আমরা দেখে থাকি, যেটা ইন্টার ফ্যামিলিয়ার পারিবারিক হয়ে যায় এবং আন্তঃকাস্ট রিলেশনশিপ এটা সবসময়তে দেখা যায়। এটা কিন্তু আমাদের হ্যারল্ড গোল্ডের বর্ণনা, এক একজন এক একটা পার্সপেক্টিভে জজমানি সিস্টেমকে কিন্তু বর্ণনা করছেন। তো বাকিটুকুতে যাওয়ার আগে অনেকটাই এখনো আমাদের বাকি রয়েছে, প্রচুর কিছু জানার আছে, এবং এটা থেকে যেহেতু তোমাদের ভালো মতো মার্কসের কোশ্চেন দেয়, কখন এটা তোমাদের অবশ্যই বলে রাখি পেপার 2 এর পার্ট জজমানি সিস্টেম, এবং এখানে কখনো কখনো তোমাদের 10 তো অ্যাভেলেবেল, মানে 10 নাম্বারের কোশ্চেন দিয়েই থাকে, পার্টের কোশ্চেন বলো এক্ষেত্রে বেশি 10 দেয়, এছাড়াও তোমাকে এটা 12 বা 15তেও দেয়। তো লেখার কোয়ান্টিটি এবং কোয়ালিটি কিন্তু দুটোই ভালো রাখতে হবে, এটা মাথায় রেখো। তো যাই হোক, আমরা বাকিটুকুতে যাচ্ছি, তার আগে ছোট্ট একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখবো, দ্যাট ইজ ডাব্লিউবিসিএস মহাপ্যাক। এবং ডাব্লিউবিসিএস মহাপ্যাকের ক্ষেত্রে বলে রাখি, এটা কিন্তু 2022-এর যে প্রিলিমিনারি ব্যাচটা শুরু হচ্ছে সেটা কিন্তু খুব শিগগিরই একদম ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই শুরু হয়ে যাবে। তো যারা যারা অ্যাডমিশন নাওনি তাদেরকে বলবো, যদি মনে হয় আন্ডার 24/7-এর হাত ধরবে তাহলে কিন্তু অ্যাডমিশন নিতে পারো। এবং এক্ষেত্রে মহাপ্যাক যারা যারা নেবে, ডাব্লিউবিসিএস ডেটের যা যা রয়েছে, সেটা প্রিলিমিনারি বলো, মেন্স বলো, অপশনাল বলো এবং পার্সোনালি টেস্ট বলো, সবটাই কিন্তু একটা ছাতার নিচে তুমি পেয়ে যাচ্ছ। এবং এক্ষেত্রে সবটাই লাইভ ব্যাচেস হবে, লাইভ ক্লাসেস স্পেশালি। বাট ইন কেস তুমি কোনো কারণে লাইভ মিস করলে, অনেক রকম কারণ থাকতে পারে, তোমার কোনো সুযোগ সুবিধা অসুবিধা, বা বৃষ্টি বাদলা, বা হতে পারে ইন্টারনেট প্রবলেম, কারণ সবার তো হয়তো ব্রডব্যান্ড তোমরা সবাই ইউজ করো না, বা এটা সবসময় অনেকে রাখো না, তো এই এক সমস্ত অনেক রকমের সমস্যা হতে পারে। তো যাই হোক না কেন, তার জন্য কিন্তু রেকর্ডেড ভার্সন থাকছে, এবং মহাপ্যাকে যারা যারা জয়েন করবে তারা প্রিভিয়াস ক্লাসগুলোও দেখতে পাবে। এবং তোমার যে ভ্যালিডিটি থাকবে, ভ্যালিডিটি মহাপ্যাকের বলে রাখি দুটো ভ্যালিডিটি রয়েছে, একটা 12 মাস, একটা হচ্ছে 24 মাস। তো তোমার ভ্যালিডিটির মধ্যে যা যা ব্যাচ মহাপ্যাকের মধ্যে, ডাব্লিউবিসিএস মহাপ্যাকের মধ্যে আসবে, অন্য কোনো মহাপ্যাকে আসলে হবে না, ডাব্লিউবিসিএস মহাপ্যাকের মধ্যে যা যা ব্যাচেস আসবে নতুন, সেগুলো সব তুমি পেয়ে যাবে এই ডাব্লিউবিসিএস মহাপ্যাকে। তার জন্য বলছি, যারা যারা চাইছো ইমিডিয়েট নিয়ে নিও, নেওয়ার সময়তে কোড Y327 ইউজ করবে, আর নেওয়ার সময়তে কিন্তু অ্যাপস থেকে নিও, তাহলে কোড ইউজ করার পরও যখন লেখা থাকে ইউজ পয়েন্ট, সেটা ইউজ করলে আরও কিন্তু ভ্যালুটা কিছু কমে যাবে। সো এটা মাথায় রেখে অ্যাপস থেকে নেওয়াটাই সবচেয়ে বেশি সুবিধাজনক হবে। কোন অ্যাপস থেকে নেবো সবাই জানো, আড্ডা 24/7 অ্যাপস, ঠিক আছে, ওখানে আড্ডা 24/7 বাংলা বলে আলাদা কোনো অ্যাপস নেই, আড্ডা 24/7 এর মধ্যেই যেই ওপেন হবে তোমার প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে অ্যাপসটা, তখন দেখবো অনেকগুলো অপশনস, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল থাকবে, এবং সেখানে তুমি ক্লিক করলে ওয়েস্ট বেঙ্গলের আমাদের বাংলার যা যা ব্যাচেস আছে সবটা তুমি দেখতে পারবে। ওকে, তো জজমানি প্রথার বেশ কিছু বৈশিষ্ট্য তো ছিলই। দেখো, বংশগতভাবে এই প্রথাটা স্থায়ী প্রথা, এবং সেবা এবং দ্রব্যের যোগান বংশ পরম্পরায় স্থায়ী হয়, যেটা তোমাদের বলছিলাম যে এটা একটা লিনেজ বেসিস, এখানে কোনো বাধ্য মানে এমন নয় যে এখন আমরা কি, আজকে একটা দোকান থেকে আমি জিনিস নিচ্ছি, আমার ভালো লাগলো, আমি নিলাম, 2 দিন 3 দিন পর পর গেলাম, তারপরে দেখলাম এই দোকানে যাওয়াটা আমার পক্ষে অনেকটা কষ্টকর, অনেকটা দূরে, তো আমি আমার বাড়ির পাশের দোকান থেকে নেবো। তো তোমার খুশি, কারণ তুমি সবটাই এখন কিন্তু অর্থের বিনিময়ে নিচ্ছ। কিন্তু এক্ষেত্রে যেটা হতো,
কি হতো, দেখা যেত নাপিতের ছেলে নাপিত সাপোজ, বা ধোপার ছেলে যে ধোপা, সে যে সবসময়তেই খুব ভালোভাবে তার কাজটাকে করবে, মানে ফার্স্ট জন হয়তো খুব ভালো করতো, তার বাবা হয়তো খুব ভালো করতো, ছেলে ভালো কাজ নাই জানতে পারে, নাই করতে পারে, কিন্তু তাও জজমানরা তাকে দিয়েই কাজ করাবে, এরকমই একটা ব্যাপার ছিল। মানে একটা পার্মানেন্ট ব্যাপার-স্যাপার, পার্মানেন্ট জব কিন্তু এখানে দেখতে পেতাম। সেটা এখন হয়ে গেছে টেম্পোরারি। আমার আজকে এখান থেকে পোষালো, আজকে আমি হাবিবসে পোষালো, আমার হেয়ার কাটিং করে আসলাম, কালকে আমার অমুক জায়গায় পোষালো তো আমি অমুক জায়গায় হেয়ার কাটিং করলাম। আজকে আমার অমুক ব্র্যান্ডের বা অমুক দোকানের পিজ্জা খেতে ভালো লাগছে, খেলাম। কালকে ওই যেখানে ভালো লাগছে না, পরশু ওরা দোকানে গিয়ে আমি খেয়ে আসলাম। আমার খুশি। এমন নয় যে আমি ওই দোকানে প্রতিদিন বেসিসে যেতে হবে। তো ঠিক এখানেও কিন্তু সেই বিষয়টাই রয়েছে। এছাড়া এই সম্পর্ক চিরস্থায়ী, যেটা তো বললামই, কারণ এই যে বংশ পরম্পরা ব্যাপারটা যদি থাকে, তাহলে তো সম্পর্কটা যে তৈরি হবে সেটা তো চিরস্থায়ী সম্পর্ক হবেই হবে, এটা নিয়ে তো ভাবার বা বলার কিছু নেই। এবং সম্পর্কের মধ্যে আবেগের একটা দিক আছে বলে এটা কিন্তু বংশ পরম্পরায় স্থায়ী হয়। মানে ওই যে বললাম, ধোপার ছেলে যদি ভালো ধোপা না হয়, সে যদি ভালো কাছাকাছি না করতে পারে, তাও দেখা যাচ্ছে জজমানরা কিন্তু, এদেরকে তো কামিন বলে, এদের জজ বলে জানোই, তো জজমানরা কিন্তু ওই কামিনকে রেখেই দেয়, কারণ এটা তাদের একটা প্রেস্টিজ ইস্যু এবং একটা আবেগের ইস্যু, সেই কারণে এটাই কিন্তু কন্টিনিউয়াস বা প্রসেসে চলতে থাকে। ওকে, এর পাশাপাশি আমরা দেখব এর একটা মানবিক দিকও রয়েছে। তাহলে আমরা কি কি পেলাম? বংশগতভাবে স্থায়িত্ব, সম্পর্কের চিরস্থায়িত্ব এবং মানবিক দিক। দেখো, সম্পর্ক শুধু অর্থনৈতিক নয়, এর মধ্যে আবেগগত দিকও কিন্তু রয়েছে। এই যে বললাম অর্থনৈতিক রিলেশন তো অবশ্যই, কিন্তু এখানে ডিরেক্ট টাকার লেনদেনটা কম হয়, অন্য কিছু মানে টাকার পরিবর্তে যা যা হয় সেগুলোর লেনদেনটা বেশি হয়। কিন্তু অর্থনৈতিক সম্পর্কের বেড়াতে গিয়েও এখানে কিন্তু একটা আবেগগত সম্পর্ক আমরা দেখতে পারি। এর পাশাপাশি দেখবো যে সমাজের স্টেবিলিটি বা সমাজের স্থায়িত্ব। দেখো, সমাজের শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এর মাধ্যমে এটুকু তো বলাই যেতে পারে। জজমানি প্রথার একটা গুরুত্বপূর্ণ দিক, সমাজের স্টেবিলিটি কিন্তু এই জজমানি প্রথার মাধ্যমে শান্তি শৃঙ্খলা কিন্তু বজায় রাখা সম্ভবপর হয়ে থাকে কিছুটা হলেও। এর পাশাপাশি স্বনির্ভরতা, যজমানি প্রথার ফলে গ্রাম একটি স্বতন্ত্র স্বনির্ভর একক হিসেবে গড়ে ওঠে। যে গ্রামের দেখা যাচ্ছে অধিকাংশ বাসিন্দারাই কামিন, তো কেউ তাঁতির কাজ, কেউ কুমোরের কাজ, কেউ কামারের কাজ করছে, বাট এই যদি এরকম কাজ করে আলাদা আলাদা করে, কেউ ধরো কুমোর, বাংলাতেই লিখি সুবিধা হবে, কেউ হয়তো তাঁতি, কেউ হয়তো কৃষক। এবার দেখা যাচ্ছে কি, এরা মানে যখন চাহিদা আসলো তখন জিনিসপত্র বিক্রি করলো, তার পার্সপেক্টিভে টাকা পয়সা হলো, এটাই তো থাকে সাধারণভাবে। তাঁতি, কৃষক, কুমোর, কামার যারাই হোক না কেন, এদের ব্যবসা করে। তো যখন ডিম্যান্ড আছে তখন জিনিস থাকলো, মানে তখন তারা ডিম্যান্ড অনুযায়ী সাপ্লাই দিল, যখন ডিম্যান্ড নেই তখন সাপ্লাই নেই, একটা কনসেপ্ট থাকে। তো যখন ডিম্যান্ড নেই, সাপ্লাই নেই, মানে আলটিমেটলি এদের আর্নিংও নেই, আর্নিংও নেই, এটা বলতে পারি। মানে টাকা পয়সা ইনকাম নেই। টাকা পয়সা যদি ইনকাম না থাকে, আর্নিং না থাকে, খাবে কি? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 10 দিন, 20 দিন, তারপরে তো না খেতে পেয়ে মারা যাবে। তো স্বাভাবিক ব্যাপার। তাহলে এদের এই আর্নিং ইস্যুটার সমাধান কোথায়? একটা স্টেবিলিটি কে দিচ্ছে? স্টেবিলিটি দিচ্ছে হচ্ছে আমাদের যজমানগণ। এরা কিন্তু এই আর্নিং ইস্যুটার একটা স্টেবিলিটি বজায় রাখছে। কিভাবে? এই যে বললাম, এই যজমানি প্রথা একটা স্বনির্ভর একক হিসেবে গড়ে উঠছে, এবং এই যে স্টেবিলিটি মানে বংশ পরম্পরার একটা ব্যাপার, যে কাজ যাবার কোনো ভয় এক্ষেত্রে থাকছে না, কারণ যজমানরাই এদেরকে বংশ পরম্পরায় কাজ জুগিয়ে যাচ্ছেন, এবং তাই এটা একটা স্বতন্ত্র এবং স্বনির্ভর একক হিসেবে কিন্তু গড়ে ওঠে। ওকে, বোঝা গেল এটুকু আশা করি সবার। আচ্ছা, জজবাড়ি প্রথার বেশ কিছু সুবিধা আছে, বেশ কিছু অসুবিধা আছে, সেগুলো নিয়ে আমরা জানবো। তো জজবাড়ি প্রথার সুবিধার কথা যদি ফার্স্ট অফ অল বলি, সেটা হচ্ছে পেশাগত নিরাপত্তা। এক্ষেত্রে পেশাগত নিরাপত্তা নিশ্চিত। জজবাড়ি প্রথার কথা যদি আমি দেখি, তাহলে পেশাগত নিরাপত্তা হচ্ছে একদম 100% নিশ্চিত। কারণ জজমার এবং কামিনদের সম্পর্ক হচ্ছে বংশগত সম্পর্ক, যা ব্যবসা ছাড়লে তার পক্ষে জীবিকা অর্জন করা খুবই মুশকিল হবে। অর্থাৎ পেশাগত নিরাপত্তা, আজকে ধরো এই যে বললাম তাঁতির ছেলে তাঁতি, মানে আজকে তুমি ধরো, তুমিও খুব আনস্টেবল কন্ডিশন, তুমি বা তোমরা
তুমি কি করবে, আদৌ পাবে কি পাবে না, এটা একটা কনফিউশন। বাট তাঁতির ছেলের কি হচ্ছে, বা যেই সময় যে কনসেপ্টটা ছিল, আজকে একজন স্বর্ণকারের ছেলে স্বর্ণকার হবে, তার মানে কি, এদের এই জাত ব্যবসা একটা টার্ম হচ্ছে, তখন বলে জাত ব্যবসা, এদের এই জাত ব্যবসার ব্যাপারটা ঠিক আছে। এবং এই জাত ব্যবসা যদি ছাড়ে দেয় বা ছেড়ে অন্য কিছু করতে চাইলো, তাঁতির ছেলে দেখা গেল বললো আমি এবার কুমোরের কাজ করব, তো এটা তার পক্ষে নতুন করে করাটা মুশকিল। কেন মুশকিল, দেখো তাঁতির ছেলে দেখা যাচ্ছে ছোটবেলা থেকে বাড়িতে তাঁত বোনা দেখছে। আমি এক্সাম্পল বলছি, এটাকে আবার নিজের মতো করে ভেবে নিও না, তাঁতির ছেলে কাউকে আমি বলছি, জাস্ট বলছি যে তাঁতি ব্যক্তি তার যে ছেলে, সে তো ছোটবেলা থেকে তার বাড়িতে তাঁত বোনা দেখছে, কি করে কি করতে হয়, কোনটার মোটামুটি কি দাম, এরা কিন্তু একটা আইডিয়া করে নেয় বা বুঝে নেয়। যেটা হয় কোথাও থাকতে থাকতে, আমরা বলে না, আমরা মানুষ আমরা যেখানে যাব তার মতো করে অ্যাকাস্টম টু হয়ে যায়। তো এক্ষেত্রেও তাই হয়, বা এক্ষেত্রে তাই হতো আগেকার দিনে, যে অ্যাকাস্টম টু হয়ে যেত এই বিষয়গুলোর সাথে, দাম দর করা, এভরিথিং এভরিথিং। এবার তাই জন্যই এই যদি জাত ব্যবসা ছেড়ে অন্য কিছু ব্যবসায় যায়, তাহলে কিন্তু সে টিকে থাকাটা খুব মুশকিলকর হবে, সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। নেক্সট হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা। দেখো কামিনদের এবং কামিনদের অর্থনৈতিক নিরাপত্তা কিন্তু নিশ্চিত, কারণ ওই যে বললাম যজমান কামিনদের অন্যান্য সুযোগ সুবিধা এবং প্রয়োজন পূরণ করে, তাদের যা চাহিদা রয়েছে, যা ডিমান্ড রয়েছে, বা তখন যা দরকার, ধরো পুজোর সময় কিছু দরকার সেগুলো তারা দিচ্ছে, মানে যজমানরা তাদের কামিনদেরকে প্রদান করছে। কোনো একটা বিপদে আপদে যজমানরা সবসময় কামিনদের পাশে থাকছে। সো সেই কারণে একটা অর্থনৈতিক নিরাপত্তার কিন্তু ডাক যজমানরা পায়, কামিনরা পায় যজমানদের কাছ থেকে। তো সেই কারণে এই প্রথাটা গ্রামীণ সমাজে, মানে আমাদের ভারতীয় গ্রামীণ সমাজে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রথা, এ কথা বলাই যেতে পারে। এইটুকু ক্লিয়ার সবার কাছে? আশা করি ক্লিয়ার। এছাড়া আমরা দেখব নিকট এবং অন্তরঙ্গ সম্পর্ক। দেখো কামিন এবং যজমানদের মধ্যে যেহেতু একটা বংশ পরম্পরা স্থায়ী সম্পর্ক হয়ে যায়, তাই দেখা যায় যজমানদের বাড়ি যখন কামিনরা যায়, তখন তাদের ঘর বাড়ির, মানে কামিনদের ঘর বাড়িতে বা তাদের পরিবার পরিজনের খবর কিন্তু যজমানরা নেয়। যদি শোনে কারোর কোনো অসুবিধা আছে, তাহলে সেই মতো যতটা সম্ভব তারা সাহায্য করে কামিনকে। তো এই সম্পর্ক শুধুমাত্র অর্থনৈতিক না, একটা আবেগের সম্পর্ক, একটা চিরকালীন সম্পর্ক। আশা করি ব্যাপারটা বুঝতেই পেরেছো। আবেগের সম্পর্ক একটা দীর্ঘকালীন, কারোর দেখা যাচ্ছে কামিনের বাড়ির যে দাদু, সে দেখা যাচ্ছে যজমানের বাড়ির দাদু সমবয়সী। তো দেখা যাচ্ছে যজমানের বাড়ির দাদু কোনো কারণে অসুস্থ, তখন কামিনের বাড়ির দাদু খোঁজ নিচ্ছেন। আবার কামিনের বাড়ির দাদু কোনো কারণে অসুস্থ, তখন যজমানের বাড়ির দাদু এবং তার পরিবার খোঁজ নিচ্ছে। তো এই যে একটা পারিবারিক সম্পর্ক কিন্তু পেশাগত সম্পর্কের বাইরে গিয়েও তৈরি হয়। নেক্সট হচ্ছে সুবিধার মধ্যে, মানে এই জজবারি সিস্টেমে যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে তার মধ্যে পরেরটা হচ্ছে পেশাগত দক্ষতা। দেখো পরিবারের সবাই একই পেশায় থাকা একটি শিশু, বললাম ছোট থেকেই ওই কাজটায় দক্ষ হয়ে ওঠে। কেউ ধরো তোমার বাড়িতে তুমি ধরো প্রতিদিন দেখছো যে শাড়ি তৈরি হচ্ছে, সেগুলো সেল হচ্ছে, তার মোটামুটি কি দাম, কোন শাড়ির মধ্যে কি সুতো ইউজ করছে, এগুলো থাকতে থাকতে এর জন্য আলাদা কোনো ট্রেনিং বা কিছু না। আমাদের কাছে হয়তো এটা খুবই অবাক ব্যাপার স্যাপার যে এটা হাউ ইজ ইট পসিবল, বাট হ্যাঁ এটা পসিবল, মানে এমন কিছু ব্যাপার নয়। ছোট থেকে থাকতে থাকতে এটা মানুষ শিখে যায়। মানুষ তো সবটাই শিখতে পারে, শিখতে ভালোবাসে, সেটাই ব্যাপার। এর পাশাপাশি দেখবো আমরা শান্তিপূর্ণ জীবনযাপন। দেখো পেশাগত আর সুতীব্র প্রতিযোগিতা না থাকায় সবাই সুস্থির জীবনযাপন করে। আজকে দেখো সব জায়গাতে প্রতিযোগিতা, এবং স্টিল তোমরা তো প্রতিযোগিতার পরীক্ষায় দিচ্ছ, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছ। তো প্রতিযোগিতা থাকলে কি হয়, একটা অস্থিরতা কিন্তু থাকে, হবে না হবে না। এবং তারপরও ধরো এটাই তো শুধু লাইফ না, এরপরে আফটার দ্য জব, আফটার গেটিং দ্য জব, তোমার কিন্তু অনেক রকমের প্রবলেম, সুযোগ সুবিধা আসবে। দেখা গেছে তোমার থেকে কম মানের সে হয়তো প্রমোশন পেয়ে গেল, ইনকেস তোমার তখন মনে হলো কেন প্রমোশন পেলো, তো চলো দেখি। সো এই সমস্ত ইস্যুসগুলো কিন্তু তৈরি হতে পারে যখন প্রতিযোগিতা তীব্র থাকে। তো এই যে প্রথাটা, মানে জজমানি সিস্টেমের ক্ষেত্রে সেভাবে তো সুতীব্র প্রতিযোগিতা নেই, তাই সবাই একটা শান্তিপূর্ণ জীবন পালন করে। এই জন্য গ্রামীণ সমাজে শান্তি বেশি। শহরের সমাজে তো সবাই 24 ঘন্টা ছোটে, কিন্তু গ্রামীণ সমাজে কিন্তু শান্তিটা অলওয়েজ বিরাজ করে। এই সব কারণের জন্যই। ইটস আ ক্লিয়ার, আই হোপ, তাই তো? তো বাকিটুকুতে যাচ্ছি তার আগে ছোট্ট একটা ইম্পর্টেন্ট ঘটনা তোমাদের বলে রাখি, যে অ্যানথ্রোপোলজি অপশনালের ক্লাস তো তোমরা এখানে করছোই সবাই, এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই। কিন্তু
আমাদের আড্ডা 24/7 এর যে ব্যাচটা অ্যানথ্রোপোলজির পার্সপেক্টিভে, শুধুমাত্র অ্যানথ্রোপোলজি, সেটাও কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে, তোমরা অনেকেই জানো, বাট অনেকের কিন্তু অজানা। তারা কিন্তু জেনে নাও যে ব্যাচটা লঞ্চ হয়ে গিয়েছে এবং বেশ কিছুদিন হলো আমাদের ক্লাস শুরু হয়েছে। যারা যারা অ্যাডমিট হতে চাও তারা জয়েন হয়ে যাও। তাহলে স্যার ক্লাস শুরু হয়ে গেছে, এখন জয়েন হবো। দেখো একটা কথা বলি, ক্লাস শুরু হয়ে গেছে ঠিক আছে, কিন্তু এখন জয়েন হলে ব্যাপারটা কোনো অসুবিধা তোমার হবে না, কারণ প্রিভিয়াস সমস্ত ক্লাস যেগুলো হয়ে গেছে তার রেকর্ডেড রয়েছে, এবং রেকর্ডিং বুঝতে বা শুনতে অসুবিধা হলে আমি তো তোমাদের হেল্প অবশ্যই করে দেবো। সেখানে আমাকে জিজ্ঞাসা করবে তোমাদের কোন কোন জায়গায় প্রবলেম, আমি তোমাদের যথাসম্ভব চেষ্টা করবো সেই প্রবলেমগুলো দূর করে দেওয়ার। ওকে, এবং এটা দেখতে পাচ্ছ 1 আগস্ট থেকে, বা স্টিল 1 আগস্ট থেকে এটা স্টার্ট হয়নি, স্টার্ট হয়েছিল 22 আগস্ট থেকে, তো চলছে এখনও। এবং তোমরা যারা যারা চাইছো অ্যানথ্রোকে মানে অ্যানথ্রোপোলজিকে তোমাদের অপশনাল হিসেবে ইন ফিউচারে নেওয়ার, বা এখনও ডিসাইডেড বাট বইপত্র কেনা হয়নি, তাদেরকে বলবো যদি সম্ভবপর হয় তাহলে কিন্তু অ্যানথ্রোপোলজি অপশনালের যে ব্যাচটা রয়েছে সেখানে জয়েন হয়ে যেতে পারো। ওকে, তবে হ্যাঁ একটা কথা বলি, অ্যানথ্রোপোলজি বলো বা যে কোনো অপশনাল সাবজেক্ট বলো, সেক্ষেত্রে কিন্তু একজন যে কোনো মেন্টারকে তোমরা সাহায্য নিয়ে, দেখো আড্ডা 24/7ই সেটা সবসময় হতে হবে এমন নয়। তোমার বাড়ির পাশে যদি কেউ থাকে তিনিও তোমার মেন্টার হতে পারেন। যদি তোমার কোনো অফলাইন ইনস্টিটিউট বা অন্য কোনো অনলাইন ইনস্টিটিউট থাকে, সেটাও তিনিও তোমার মেম্বার হতে পারেন, মানে তোমার মেন্টার হতে পারেন। সো এই মেন্টার কিন্তু নেওয়াটা সুবিধাজনক, কারণ সেক্ষেত্রে একটাই সুবিধা হয় যে তিনি তোমাকে গাইড করে নিয়ে যাবেন, এবং যে সমস্ত মানে নোটসের দরকার হয়, যেন মানে অপশনাল সাবজেক্ট মানে নোটসটা কিন্তু ভালো মাপের হওয়া দরকার, সেই নোটসও কিন্তু মেন্টার তোমাকে দিয়ে দেবেন। তবে হ্যাঁ, মেন্টার চুজ করার আগে একটু দেখে নেবে যে সে ঠিকঠাক আছে কি না, আই হোপ এদের কোনো সমস্যা হবে না। তবে একজন মেন্টারকে নিও, সেটা অপশনাল সাবজেক্টে কিন্তু বর্তমানে দরকার হচ্ছে। আর আমাদের অ্যান্থ্রো যদি কেউ নিয়ে থাকো তো একটা 24/7 ব্যাচ জয়েন করতেই পারো, তাতে কোনো অসুবিধা তো নেই। তবে হ্যাঁ, ব্যাচ জয়েন করার ক্ষেত্রে বলবো কোড Y327 ইউজ করতে ভুলবে না, তাহলে কিন্তু অপটিমাম ডিসকাউন্ট, দ্যাট ইজ 12% ডিসকাউন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে এক্ষেত্রে। তবে একটা জিনিস বলি, অ্যানথ্রোপোলজি অপশনাল কোনো সমস্যা নেই, আলাদা করে নিতে পারো। তবে আমার মতে বলে অ্যানথ্রোপোলজি অপশনাল আলাদা করে নেওয়ার থেকে WBCS মহাপ্যাক নেওয়াতে কিন্তু বেশি সুবিধাজনক। হয়তো কিছুটা পরিমাণ বেশি অর্থ পড়বে, কিন্তু WBCS মহাপ্যাক নিলে তুমি এর মধ্যে কিন্তু ইনক্লুডিং সব WBCS রিলেটেড যা যা আছে, এমনকি অ্যানথ্রোপোলজি অপশনাল, জিওগ্রাফি অপশনাল, হিস্ট্রি অপশনাল, সব তোমরা যদি আশা করি একটাই অপশনাল নেবে, দুটো অপশনাল নেওয়ার তো স্কোপ এখন আর নেই, আগেকার দিনে ছিল। তো যাই হোক না কেন, যেটাই তোমরা অপশনাল হিসেবে নিজেদেরকে ভেবেছো মানে নেবে ভেবেছো, সেটাই কিন্তু নিয়ে নাও দেরি না করে। এবং আরেকটা জিনিস, এই যে আমাদের WBCS মহাপ্যাকের মধ্যে কিন্তু সবকটা অপশনাল ইনক্লুডিং সাথে এই আপকামিং ডেজে পিটিও আসবে। তো WBCS মহাপ্যাকের দুটো ভ্যালিডিটি আছে, একটা 12 মাস, একটা 24 মাস, তোমরা যেটাই চাইছো সেটা কিন্তু নিয়ে নিতে পারো। 24 মাস ভ্যালিডিটি সামান্য কিছু বেশি। ওকে, তো চলো যজমানি প্রথার ক্ষতিকর দিকগুলো বা নেগেটিভ সাইডগুলো আমরা দেখে নিই। ফার্স্ট অফ অল এটা শোষণের উৎস। যজমানি প্রথায় যিনি যজমান থাকেন তিনি কি বললাম, তিনি হচ্ছেন উচ্চবিত্ত, প্লাস তিনি যদি দেখা যায় সমাজে ক্ষমতা রাখেন, এবং তিনি হায়ার কাস্ট। তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা যজমানি প্রথার শোষণের ক্ষেত্রে একটা পথ প্রশস্ত করে, এটুকু বলা যায়। যজমানি প্রথা শোষণমূলক কৃষিকাজ যারা করে তারা সাধারণত উচ্চ শ্রেণী, তাদের হাতে শোষিত হয় অন্যান্য পেশাগত জাতিগুলো। এবং অস্কার লুইস বলছেন রামপুর গ্রামের এই প্রথার কথা বলতে গিয়ে তিনি বলছেন যে অতীতে এই প্রথা পারস্পরিক সম্পর্কের উপর নির্ভরশীল ছিল, বর্তমানে এই প্রথা কমিশনের কাছে শোষণ যন্ত্রে পরিণত হয়েছে। সো দ্যাট ইজ, এটা মনে রেখো সবাই। তো এর পাশাপাশি দেখব যে শ্রেষ্ঠত্ব এবং নিচত্বের ধারণা। দেখো, যজমানরা কামিনদের নিচু বলে মনে করেন এবং নিজেদের উচ্চ জাতি ভাবেন। স্বাভাবিক, অর্থ রয়েছে, যেটা অনেকেই করে থাকেন, যে অর্থ রয়েছে মানে নিজেকে বড় বড় মাপের কেউ মনে করেন, কেউ কেটা। সো এই আমাদের যজমানরাও ঠিক এরকমই ভাবেন, এবং কামিনদেরকে কিন্তু তারা কতটা মানে কিছুটা হলেও শোষণ করে থাকেন, এটা দেখা যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে পেশা এবং সামাজিক চলমানতার ক্ষেত্রে বাধা। এটাও কিন্তু একটা বড় দিক।
যে পেশা এবং সামাজিক চলমানতার ক্ষেত্রে বাধা দেখা যায়। দেখো পেশাগত প্রতিযোগিতা এখানে কিন্তু থাকে না। আমরা একটু আগেই বলেছি যে প্রতিযোগিতার কোনো দরকার হয় না, যেটা অন্যান্য যেকোনো জবের ক্ষেত্রে ভীষণভাবে দরকার। তো পুরো প্রতিযোগিতা না থাকায় কামিনরা তাদের পেশাগত দক্ষতার দিকে নজরও দেয় না। তার মানে কি, পেশাগত যে জিনিসটা তৈরি হচ্ছে সেটার বা যে জিনিসটা সার্ভিস হিসেবে পাচ্ছে সেই জিনিসটার সার্ভিস কিন্তু প্রপার হয় না। তোমরা ওই যে বললাম যে আজকে একজন কাঠুরের ছেলে কাঠুরে খুব ভালো কাঠ কাটতো, কিন্তু বা একজন বাবুর্চি বা শেফ, তখনকার দিনে তো এরকম ছিল যে শেফ যিনি, তিনি হয়তো মানে কোনো একজন শেফ খুব ভালো রান্না করেন, শেফ বলতে তখনকার দিনে বাবুর্চি হলো বা রাঁধুনি বলো খুব ভালো রান্না করে, তার ছেলে বা মেয়ে সে হয়তো রান্না পারেই না। তো এটার কি হয়, একজন ক্যাপাবল, টু মাচ ক্যাপাবল একজন, এবং বংশ পরম্পরায় গেলেই আর একজন হচ্ছে টু মাচ ইনক্যাপাবল, এরকম কিন্তু দেখা যায়, মানে নেক্সট বংশতেই কিন্তু এরকম ভাবে দেখা যায়। তো এটা একটা ব্যাপার যে এই পেশাগত দক্ষতার দিকে কিন্তু সাধারণতভাবে নজর দেওয়া হয় না। মানে আর নজর দেওয়ার দরকারও পড়ে না। যে ইনক্যাপেবল সে তো ভাবে আমার কাজ তো ফিক্সড, আমার কাজ তো পার্মানেন্ট কাজ। আমার কোনো তো নজর মানে ভালো না করলেও চলে যায়। আমি ইনক্যাপেবল হই আর যাই হোক, কাজ তো পারি মোটামুটি, তাতে দিয়েই কাজ চালিয়ে দেবো। তো সেটাই তারা ভাবে। নেক্সট হচ্ছে কমিশনদের সামাজিক এবং আর্থিক অবস্থা, কামিন যারা রয়েছে তাদের আর্থিক অবস্থার খুব যে বিশাল কিছু চেঞ্জ হয় এমন নয়। কারণ তারা যে অর্থটুকু পায় সেটা নমিনাল, খুব টু মাচ নমিনাল। সো এটা দিয়ে বিশেষ কিছু আ করা যায় না। তো তাই জন্য এদের আর্থিক বা সামাজিক অবস্থা বদলায় না। শুধু মানে খেয়ে পড়ে বাঁচে এইটুকুই, এবং ডিপেন্ডেন্সি ওই যজমানদের উপরে। তো বাকিটুকুতে যাচ্ছি তার আগে ছোট্ট একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখবো। WBCS মহাপ্যাকের মধ্যে কিন্তু মেন্সের যে ব্যাচগুলোর কথা তোমাদের বলছিলাম, এই মেন্সের ব্যাচের মধ্যে তুমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ব্যাচেস পেয়ে যাচ্ছ। চ্যাপ্টার মানে তোমরা জানো যে মেন্সে বর্তমানে ৬টা চ্যাপ্টার রয়েছে। তো মেন্সে বর্তমানে মানে সবসময়তেই ৬টা চ্যাপ্টারই থাকে। তো ৬টা চ্যাপ্টার মধ্যে ৬টা পেপার ওয়াইজ বই, মানে ৬টা চ্যাপ্টার বলছি, ৬টা পেপারস রয়েছে মেন্সের ক্ষেত্রে। পেপার ওয়াইজ আমাদের যে ব্যাচগুলো সেগুলো লঞ্চ আছে বা হয়েই গেছে, এগুলো ক্লাস শুরু হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে ৫টা ব্যাচ দেখতে পাচ্ছ, রিসেন্ট একটাই বাংলায় থাকে আমাদের পেপার 1 এবং পেপার 2 তে থাকে ইংলিশ। তো বাংলা আর ইংলিশকে একত্রিত করে একটা ব্যাচ এসছে। তারপরে হিস্ট্রি জিওগ্রাফি একত্রিত করে, তারপরে সায়েন্স অ্যান্ড জিকেসিএ একত্রিত করে, এভাবে কিন্তু ব্যাচগুলো রয়েছে। তোমরা যদি যারা কোনো একটা টপিকে বা কোনো একটা জায়গায় যদি বেশি উইক মনে করো নিজেদেরকে, তাহলে বলব সেইটাও কিন্তু আলাদা করে নিতে পারো। তবে আলাদা করে নেওয়ার থেকে আবারও বলি, মহাপ্যাক নেওয়াটা কিন্তু সবচেয়ে বেশি লাভজনক। ওকে? তো চলো বাকিটুকুতে চলে আসি। জাতি প্রথাকে এটা কিন্তু সমর্থনও করে এই যজমানি সিস্টেম। তো যজমানি প্রথার মূল ভিত্তি জাতি প্রথা। মজুমদার দেখিয়েছেন যে কামিরদের অবস্থা শোচনীয়, চিরকালীন, এটা কিন্তু একদিনের নয়, চিরকালীন তারা উচ্চ শ্রেণীর মানুষ দ্বারা চরমভাবে কিন্তু অপমানিত হয়। তো এটা একটা ব্যাপার যে যারা কামিন তারা কি হয়, চিরকালীনই সাপ্রেস থাকেন, মানে ওই প্রদীপের তলায় অন্ধকারের মতো। হয়তো কেউ কেউ বা আর এর থেকে আলাদা কাবিনরা, কিন্তু কেউ কেউ, সেটা সংখ্যাটা কিন্তু অনেকটা কম। সব তাই যে সমান হয় এমন নয়, বা সব ব্রাহ্মণ বা যারা উচ্চ শ্রেণীর লোকজন সবসময় সমান হবে, মানে সমান হবে এমন নয়, মানে কেউ ভালো কেউ খারাপ, এটা তো থাকে। তবে হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে এক্ষেত্রে জাতি প্রথাকে আমরা সমর্থন করছি এই যজমানি প্রথার মাধ্যমে, এবং উচ্চ শ্রেণীর মানুষরা কিন্তু নিম্ন শ্রেণীর মানুষ বা কামিনদের, যারা আমরা পেলাম মানে নিম্ন শ্রেণী এবং কম আয়ভুক্ত গোষ্ঠীর মানুষ, এই কামিন এদের উপরে কিন্তু অত্যাচার করে, অবশ্যই জাতি প্রথাকে মাথায় রেখে এবং কাজ বাজ সব কিছুর ওপর ডিপেন্ড করে। তো এটা একটা ব্যাপার যে, এবং এই বিষয়টা আমার তোমার কথা নয়, বিখ্যাত সোশিও অ্যানথ্রোপোলজি যার নাম হচ্ছে DN মজুমদার, তিনি এই কাজটা কিন্তু ওখানে স্টাডি করার সময় মানে এটা নিয়ে আসেন, এবং মানে সেখানে রিসার্চ ওয়ার্ক করার সময় নিয়ে আসেন, এবং তার থেকে কিন্তু তিনি এটা করেন। তো এটাই দেখিয়েছেন যে কামিনদের অবস্থা চিরকালীন শোষণীয়, এদের অবস্থার খুব বেশি হেরফের হয়নি। কারণ দিন যত যাচ্ছে ততদিন তো ওদের মানে আর্নিংটাও কমে আসছে, কারণ অনেক কিছু এর পেছনে কিন্তু রিজন আছে। তো যাই হোক, তারা উচ্চ শ্রেণীর মানুষ দ্বারা কিন্তু চরমভাবে অপমানিত হয়ে থাকেন, এই যারা
কামিং, অর্থাৎ যজমান দ্বারা কামিং কিন্তু অপমানিত এবং অত্যাচারিত, লাঞ্ছিত এগুলো হতেই আছে। তো জাস্ট মনে রেখো, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো একটা খুব 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 গুরুত্বপূর্ণ টপিক, এটুকু সবাইকে বলতে পারি। আচ্ছা, তো বাকিটুকুতে চলে আসি। বর্তমানে জাতি প্রথা ক্রম অবলুপ্তির পথে হলেও এটা ভারতীয় জাতি প্রথার অবিচ্ছেদ্য অংশ। দেখো ভারতীয় সমাজ আজকে আমরা যখন B.R. আম্বেদকর সাহেব বা বাবা সাহেব আম্বেদকরের কথা বলি, তখন কিন্তু জানতে পারি তিনিও ছোটবেলায় জাতি বলো, অস্পৃশ্যতা বলো, এর একটা কিন্তু শিকার ছিলেন বা শিকার হয়েছিলেন। তো তাও ভারতবর্ষে আজও কিন্তু জাতিবিভেদ রয়েছে, দলিত আজও রয়েছেন, মানে দলিতরা তো থাকবেনই, কিন্তু তাদেরকে দলিত বলে হাইলাইট আজও কিন্তু করা হচ্ছে। জাতি প্রথাকে কিন্তু পুরোপুরিভাবে তুলে দেওয়া ভারতের পক্ষে সম্ভবপর হয়নি। ভবিষ্যতে হয়তো সম্ভবপর হবে, তাহলে হয়তো আমরা সবাই এক হতে পারবো। যদিও এখন আমরা অনেকেই এক আজকে ট্রেনে, বাসে বা যেখানে আমরা যাই না কেন, সেখানে কিন্তু আর সেপারেট জোন আলাদা কিছু নেই। হ্যাঁ, তোমার অর্থ আছে, তুমি আলাদা করে ফার্স্ট ক্লাসের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো, কিন্তু তুমি কাস্টের জন্য এটা কিন্তু নয়। তোমরা নিশ্চয়ই গান্ধীজির সেই গল্পটাও শুনেছিলে, যেখানে কাস্টের জন্য তোকে সেই সময়তে সেপারেশন করা হতো। যারা সাদা চামড়ার মানুষ তাদের জন্য ট্রেন বলো, বাস বলো, সবেতে আলাদা আলাদা রিজার্ভেশন। তো এটা একটা ব্যাপার। তো ভারতীয় জাতিভেদ প্রথা এরকম হঠাৎ করে তুলে দেওয়া একটা ব্যাপার-স্যাপার অতটাও সহজ নয়। এটা অবিচ্ছেদ্য অংশ, অঙ্গাঙ্গী অংশ বলা যায়। তবে হ্যাঁ, যজমানি প্রথা এখন কিন্তু বিভিন্ন কারণে অবলুপ্তির দিকে চলে যাচ্ছে। কারণ হিসেবে আমি বলতে পারি, বা আমরা বলতে পারি যেটা, জাস্ট এ মিনিট, সেটা হচ্ছে নাম্বার 1 গ্লোবালাইজেশন, যেটাকে আমরা বলতে পারি বিশ্বায়ন, নট বিশ্ব উষ্ণায়ন। বিশ্বায়ন একটা ইম্পর্টেন্ট ইস্যু। বাই তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মানে যাকে আমরা বলতে পারি শিল্পোন্নয়ন। তো এরকম বিভিন্ন, এটা অল ওভার ওয়ার্ল্ডের কিন্তু পার্সপেক্টিভে বলা যায়। তো এই যে হচ্ছে সারা ওয়ার্ল্ড জুড়েই এটা দেখতে পাচ্ছি, এবং ভারতের গ্রামগুলোর উপর এই গ্লোবালাইজেশন বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের একটা প্রভাব কিন্তু ভীষণভাবে পড়েছে। এবং তার কারণেই যে যজমানি সিস্টেম, যেটা ভারতের গ্রামের একটা খুব 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 গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তোমরা যদি ভারতীয় গ্রামের এগ্রিয়ান সোসাইটির কথা পড়ো, বা যাকে কৃষিভিত্তিক সমাজ বলে, তার যে 3টে স্তম্ভ, তার মধ্যে অবশ্যই একটা স্তম্ভ কিন্তু যজমানরা। ঠিক আছে, মানে যজমানি সিস্টেমটা, যজমানরা তো বলা যায় না, যজমানি সিস্টেমটা। তো তার কারণে বলবো যজমানি সিস্টেম ভারতীয় সমাজ ব্যবস্থার অবিচ্ছেদ্য অঙ্গ। তবে হ্যাঁ, এখন এই কনসেপ্টের যে রিজিডিটি বা এই কনসেপ্টের যে বাইগটনেস, সেটা কিন্তু অনেকটাই লুজ হয়েছে, অনেকটাই কিন্তু কমে এসছে। মানুষ এখন অনেকটাই ওপেন মাইন্ডেড। তো এই কারণে কিন্তু এটা অনেক, এই যে আমাদের যজমানি প্রথা, এটা কিন্তু অনেকটাই আজ অবলুপ্তির পথে এসে দাঁড়িয়েছে। আশা করি এটুকু ক্লিয়ার। যদি কোনো কোয়ারিজ থাকে তো বলতে পারো। আচ্ছা, এবার তোমাদেরকে বলে রাখি যে তোমরা কোন জায়গা থেকে এটা নেবে, মানে এটার নোট যদি চাও নেবে, অবশ্যই নোট পেতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি তোমাদের নেওয়ার পর থেকে বলেছি, বাট হ্যাঁ, স্টিল আমিও তো মানে এটাই বোঝো যে তোমরা নেওয়া বলছি, সরি, আমাদের এই জজমানি সিস্টেমটা কিন্তু ভীষণভাবে পড়বে, এবং এটা তোমাদের এক্সামে আসার মতোই। তো এটা কিন্তু মাথায় রেখে চলবে। ওকে, সো চলো এবার আমি তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি জেনারেল এক্সেস মহাপ্যাক নিয়ে। যারা যারা জেনারেল এক্সেস মহাপ্যাক নিতে চাও, দেরি না করে ইমিডিয়েট নিয়ে নাও। এটা কিন্তু সমস্ত রাজ্য এবং কেন্দ্র সরকারি চাকরির জন্য ওয়ান স্টপ সলিউশন, এটুকু বলতেই পারি। হ্যাঁ, তবে যারা যারা WBCS দিচ্ছ তাদের জন্য কিন্তু WBCS মহাপ্যাক, WBCS এর ছাড়া, মানে WBCS ছাড়া আর যা যা এক্সাম হয়, সেটা CHSL, CGL বলো বা এদিকে ভিসিনিয়ার সার্ভিস অবধি বলো, সবই কিন্তু সব জন্যই কিন্তু এই জেনারেল এক্সপ্রেস মহাপ্যাকটা। এর মধ্যে তোমরা 12 মাসের ভ্যালিডিটি ও 24 মাস ভ্যালিডিটি দুটোই পেয়ে যাচ্ছ। যারা যারা চাইছো ইমিডিয়েট নিয়ে নাও। নেওয়ার সময় তো অবশ্যই ভাবে কোড Y327 ইউজ করতে ভুলে যেও না। ওকে, আচ্ছা, আর একটা বিষয় যেটা হচ্ছে বৈচিত্র্যে বাংলা, বাংলার বৈচিত্র্যে বাংলার নিজের বই কিন্তু হাজির আড্ডা 24/7 বাংলার হাত ধরে।
এবং সেটা কিন্তু স্ট্যাটিক জিকে বই, যেটা হচ্ছে বেসিক্যালি নো ইউর স্টেট, মানে তোমার রাজ্যকে জানা, অর্থাৎ পশ্চিমবঙ্গের সম্পূর্ণ পরিচিতি, যেটা ডেসক্রিপটিভ প্যাটার্ন এবং অলসো ওয়ান অবজেক্টিভ এবং এমসিকিউ প্যাটার্নে কিন্তু বইটা রয়েছে। যারা যারা চাইছো দেরি না করে নিয়ে নাও, কারণ কারণ একটাই, যেটা হচ্ছে প্রথম 500 জনকে কিন্তু আড্ডা 24/7 বাংলার তরফ থেকে এই বইটা যারা নেবে তাদের উইদাউট ডেলিভারি চার্জ এবং একদমই নমিনাল প্রাইসে বইটা দেওয়া হচ্ছে। ফার্স্ট 500 জনই এই সুযোগ সুবিধাটা পাবে, বাকিরা পাবে না। যেটা তোমাদের গতবার যখন আমাদের জিএস এর বইটা বেরোলো, সেখানেও কিন্তু এই 500 জনকে দেওয়া হয়েছিল। তো তোমরা কিন্তু অনেকেই এই বইটা তখন আর্ন করেছো বা তখন অ্যাচিভ করেছিলে বইটা, তাই তো? তো এখন যারা যারা চাইছো, আমার মনে হয় তোমরা যারা ডাব্লিউবিসিএস এর অ্যাসপিরেন্টস, এই চ্যানেলে তো বেশিরভাগটাই ডাব্লিউবিসিএস এর অ্যাসপিরেন্ট, কারণ চ্যানেলটার নামই ডাব্লিউবিসিএস টপার্স। তো ডাব্লিউবিসিএস এর অ্যাসপিরেন্টসদের যে মানে জামার থেকে তাদের আলমারিতে বই থাকে বেশি, তাদের শোকেসে বই থাকে, তো সেইখানে কিন্তু আড্ডা 24/7 বাংলার এই বইটা কিন্তু থাকতেই পারে, কারণ বইটা নিঃসন্দেহে একটা অসাধারণ বই, এটুকু তোমাদের বলতে পারি। এবং এর মধ্যে আবারও বলছি, ডেসক্রিপটিভ নট অনলি ফর টেস্ট, কিন্তু ডেসক্রিপটিভের সাথে সাথে এমসিকিউ কিন্তু দেওয়া রয়েছে। খুব সুন্দর একটা বই আড্ডা 24/7 বাংলার তরফ থেকে তোমাদের জন্য উপহার এসছে। যারা যারা চাইছো তারা কিন্তু নিয়ে নিতে পারো। নেওয়ার সময়টা আবারও বলছি, কোড Y327 অর্থাৎ Y327 ইউজ করতে একদম ভুলে যেও না, তাহলে কিন্তু অপটিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে এই বইয়ের উপরও, সেটা হচ্ছে 12% ডিসকাউন্ট। ওকে, তো আজকে আমরা এখানে এন্ড করব। তবে এন্ড করার আগে বলে রাখি, প্রতিদিন কিন্তু বিকেল 5টার সময় আমার সেশন থাকছে আড্ডা 24/7 ডাব্লিউবিসিএস টপার্স এবং আড্ডা 24/7 বাংলাতে। আমি একটু টাইমিংটা বলে দিই, তোমাদের টাইমিং নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করো মাঝে মাঝে। দেখো, 5টা এটা ফিক্সড টাইম। 1 মিনিট। 5টা এটা আমার ফিক্সড টাইম। বেঙ্গলি চ্যানেলে যদি আমি দেখি, আমি দুটো ভাগই করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একদিকে বেঙ্গলি, একদিকে ডাব্লিউবিসিএস টপার, যাই হোক। সো বেঙ্গলি চ্যানেলে কোন কোন বার আমার ক্লাস হয়, প্রতি টাইমিং বিকেল 5টায়, মনডে, টিউসডে, আর হচ্ছে তোমার ওয়েডনেসডে। এইরকমই ইম্পর্টেন্ট ঘটে যাওয়া টপিকের উপরে কিন্তু আমার ক্লাস দেওয়া থাকে, সেখানে কিন্তু অ্যানথ্রোপোলজি থাকে না। মানে কি, যে ঘটনাগুলো রিসেন্ট ঘটছে এবং খুব খুব ইম্পর্টেন্ট, যেমন আজই মানে কালকে তোমাদের সাথে আমরা আলোচনা করেছি রাশিয়ান মিসাইল নিয়ে। তো এরকম টপিকগুলোর ওপরে ক্লাস কিন্তু থাকছে, যেগুলো একদম ঘটছে, 1-2 দিন আগে ঘটছে, সেগুলো তোমাদের এক্সামে আসার মতো, মানে এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স শুধু নয়। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে কি হয়, শুধু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ওই এমসিকিউ বেসড কোশ্চেনেই থাকবে, কিন্তু এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি আমরা কিন্তু আমাদের কন্টেন্ট রেডি করছি, বাংলা ইংলিশের কন্টেন্ট। এটা একটা মূল মানে সমস্যা তোমাদের ক্ষেত্রে, যে প্রপার কন্টেন্ট নেই, স্যার কী করে লিখবো। জানতাম বা লিখতে পারতাম, কিন্তু লেখার একটা অভাব তৈরি হয়েছে। তো সেই কারণেই এই ক্লাসগুলো, যেখানে আমরা স্পেশালি আমাদের ইন্টারন্যাশনাল রিলেশন থেকে শুরু করে ইন্ডিয়ার পার্সপেক্টিভ সবই নিয়ে আলোচনা করছি। আর ডাব্লিউবিসিএস টপার্সে থার্সডে আমার ক্লাস থাকছে, টাইমিং তো বিকেল 5টাই বলেছি। এটা কিন্তু ওই জেনারিক নিউজের উপরই ক্লাস, অর্থাৎ ঘটে যাওয়া ইম্পর্টেন্ট বা হট নিউজ যাই বলো না কেন তার উপরে ক্লাস। আর হচ্ছে ফ্রাইডে থেকে সানডে আমার কিন্তু ক্লাস থাকছে সেম টাইমে, বাট এটা হচ্ছে অ্যানথ্রোপোলজি অপশনাল, যেটা এখন তোমরা দেখছো সেই হিসেবে, আজকে হিসেবে দেখছো সেটা হিসেবে কিন্তু ক্লাসটা থাকছে। ওকে, তো সবাইকে যারা যারা রয়েছো তাদেরকে বলবো যে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানাতে ভুলবে না। যারা যারা দেখছো তারা জানিও কেমন লাগলো। এবং যারা যারা সাবস্ক্রাইব এখনও করোনি, অনেকেই আছে জানি, উইদাউট সাবস্ক্রিপশন দেখছো, তাতে কোনো অসুবিধা কারোরই নেই। কিন্তু একটা সমস্যা তুমি ভোগ করতে পারো, যেটা হচ্ছে আপকামিং ডেজে যদি মনে হয় আড্ডা 24/7 এর সাথে তুমি থাকবে এবং ইউটিউবের ক্লাসগুলো ফলো করবে, সেক্ষেত্রে
কি প্রবলেম হতে পারে, তুমি সাবস্ক্রাইব হয়তো করলে, বাট অল অপশানটা ক্লিক করে মানে যে বেল আইকনটা দাবানোর পরে যে একটা অপশান আসে অল বলে, তো এই অল অপশানটা ক্লিক করে রাখবে, তাহলে সঠিকভাবে নোটিফিকেশান কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। অনেক সময় সঠিক নোটিফিকেশান বা সঠিক সময় নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছচ্ছে, এরকমই কিন্তু নিউজ রয়েছে। তো সেই পার্সপেক্টিভেই বললাম, যারা যারা চাইছো বা যারা যারা সাবস্ক্রাইব করছো তারা কিন্তু অবশ্যইভাবে অল অপশানটাকে ক্লিক করে রাখবে, তাহলে কিন্তু নোটিফিকেশান অবশ্যইভাবে তোমাদের কাছে পৌঁছে যাবে সঠিক সময়তে। ওকে, আর প্রতিদিন বিকেল 5টায় আড্ডা 24/7 বাংলা এবং আড্ডা 24/7 WBCS টপার্সে ইম্পর্টেন্ট ক্লাসগুলো করতে ভুলো না। যদিও আমরা আগামী দিনেও মানে আগামীকালও অ্যানথ্রোপোলজি অপশনের ক্লাসই করব, তবে হ্যাঁ একটা জিনিসই বলার যে সেটা অ্যানথ্রোপোলজি হোক বা ইন্টারন্যাশনাল রিলেশন টাইপের ক্লাসগুলো, সেগুলো কিন্তু সে তোমাদের জন্যই, তোমাদের কিন্তু হেল্প করে দেবে। আর সবাই যারা যারা অ্যানথ্রোপোলজি নিয়েছে তারা কিন্তু এই ক্লাসগুলো একদম মিস করো না, এবং পারলে একটু বেশি শেয়ার করো, যাতে করে তোমার পাশাপাশি তোমার ফ্রেন্ড যিনি রয়েছেন বা যে রয়েছে তারও কিছুটা হেল্প হয়েছে। কারণ অনেকেই তো জানো যে সঠিকভাবে হয়তো গাইডেন্সের অভাবে বা সঠিক বুঝতে পারার অভাবে এগোতে পারে না, তো তাদের ক্ষেত্রেও কিন্তু এই শেয়ারিংটা হেল্প করে দেবে। তো এটাই বলার যে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এটা কিন্তু অবশ্যইভাবে সবাই করে রেখো যারা যারা এখনও করোনি। এবং এই চ্যানেল তো WBCS টপার্স, মানে আমাদের তো আড্ডা 24/7 বাংলার দুটো চ্যানেল আছে আন্ডারে, একটা তো আড্ডা 24/7 বেঙ্গলি, যেটা মোস্ট পপুলার চ্যানেল, আর একটা হচ্ছে আড্ডা 24/7 WBCS টপার। তো দুটো চ্যানেলকে, যেটা এখন তোমরা দেখছো WBCS টপার, দুটোকেই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করার পরে অল অপশানটাতে ক্লিক করে রাখো, তাহলে তোমাদেরই কিন্তু সুবিধা হবে। ওকে, এবং সঠিক সময় নোটিফিকেশান শুধু আমি নই, আমি ছাড়া অন্যান্য স্যাররা যে ক্লাসগুলো নেবেন সেটা তোমার কাছে পৌঁছে যাবে, সেটাই বলার। এবং আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। এবং জজমানি সিস্টেম থেকে কিন্তু তোমাদের প্রশ্ন খুবই খুবই দেয়, স্পেশালি শর্ট নোট বা অনেক সময় পার্টের কোশ্চেন, মানে গত বছর যারা এক্সাম দিচ্ছ দেখেছো যে কতগুলো পার্টে কোশ্চেন দিয়েছে, সেখানেও কিন্তু জজমানি সিস্টেমের প্রশ্নটা তুলে ধরা হয় বা তুলে ধরে। তো সেই জায়গাটায় একটু সাবধানতা অবলম্বন করবে এবং সঠিকভাবে লিখে আসবে, অবশ্যই নাম্বার পাবে, এটুকু নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। ওকে, তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি। আবার নেক্সট দিন তোমাদের সাথে দেখা হচ্ছে সেম চ্যানেলে, অর্থাৎ আড্ডা 24/7 WBCS টপার চ্যানেলে, ঠিক বিকেল 5টার সময়তে। ওকে, তো চলো, এবং সবাইকে বলবো যে পড়াশোনাটাকে কিন্তু ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যেও, আর কোনো প্রবলেমে আমি তোমাদের সাথে আছি। ও হ্যাঁ, আরেকটা জিনিস বলতে একটু ভুলে গিয়েছি, তোমাদের প্রথমেই বলেছিলাম যে যদি তোমরা নোটস চাও তাহলে কোথা থেকে পাবে, একটু বলে রাখি। নোটস চাইতে গেলে আড্ডা 24/7 বেঙ্গলি বলে টেলিগ্রাম একটা চ্যানেল রয়েছে, ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে। সো টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে, অথবা মাই নেম, আমার নাম দীপাঞ্জন তালুকদার, এরপর একটা অফিসিয়াল জুড়ে দেবে, এই নাম্বারটা টেলিগ্রাম চ্যানেল পাবে, সেখানেও কিন্তু পেয়ে যাবে। তো যারা চাইছো তারা কিন্তু অবশ্যই ভাবে নিয়ে নিতে ভুলো না, বা জয়েন হয়ে যেতে ভুলো না, এবং অবশ্যই ভাবে জানিও তোমরা এর পিডিএফটা চাও কিনা, যদি চাও আমাকে জানিও, আমি অবশ্যই ভাবে কিন্তু সেন্ড করে দেবো তোমাদেরকে। তো এটাই বলার। এবং দুটো জায়গায় পেতে পারো, আবারও বলছি, আড্ডা 24/7 বেঙ্গলি টেলিগ্রাম চ্যানেল, অথবা দীপাঞ্জন তালুকদার অফিসিয়াল বলে টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে পেতে পারো। তবে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের দেওয়া হয়নি এই ক্লাসটার ক্ষেত্রে, এবং দেওয়াও সেভাবে হয় না, ওই কারণেই বলা যে নোটস চাইলে ওখানে পেতে পারো, দ্যাট ইজ আ কমপ্লিটলি ফ্রি নোটস, এটুকু বলতে পারি। তো যার যা সমস্যা আছে, যার যা প্রবলেম আছে, জানিয়ে রেখো, আমি যতটা সম্ভব তোমাদের সলভ করারও চেষ্টা করি সব সময়তে, এবং দেখলেই সেটা করে দিই। তো এটাই। আর আমরা তো আবার কালকে একসাথে সেম চ্যানেলে মিট করতে চলেছি, তো তখন তো আবার সবার সাথে দেখা হতে চলেছে। থ্যাংক ইউ টু অল অফ ইউ।
আচ্ছা, চলো।